ইতালির একটি বিখ্যাত চার্চে একটি যুবতী নানের গর্ভে একটি সন্তান আসে, অথচ এই নান কখনো কোনো পুরুষের সাথে সহবাসী করেনি। ওই চার্চের সব ফাদার এবং নানেরা বলাবলি শুরু করে এটা নাকি যীশু খ্রিস্টের বংশধর, যে একটি যুবতী মেয়ের গর্ভে এসেছে পৃথিবীকে বাঁচাতে। কিন্তু ওই মেয়েটি এসব কিছুই বিশ্বাস করে না। ওই চার্চের ফাদাররা ২০ বছর ধরে গবেষণা করে যীশু খ্রিস্টের ডিএনএ দ্বারা ১,০০০ মেয়ের গর্ভে তার বংশধর নিয়ে আসার চেষ্টা করে। ধীরে ধীরে ওই চার্চের রহস্য বাড়তে শুরু করে, কিন্তু একদিন একটি ঘটনা সব রহস্যের জট খুলে দিতে শুরু করে। চার্চের ফাদাররা চায় যেভাবেই হোক এই সন্তানটিকে পৃথিবীতে আনতে হবে। এজন্য তারা মেয়েটিকে সব রকমভাবে প্রোটেক্ট করতে চায়, অথচ মেয়েটি যেভাবেই হোক এই চার্চ থেকে পালিয়ে যেতে চায়। কিন্তু শেষ পর্যন্ত কি হয়? সত্যিই কি পৃথিবীতে যীশু খ্রিস্টের বংশধর আসে, নাকি ঘটনা অন্যদিকে মোড় নেয়? হ্যালো বন্ধুরা, এটা এমন একটি সেন্সিটিভ মুভি যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। ভিডিও শুরু করার আগেই বলে দেই, এখানে কেউ ধর্মের সাথে কিছুই তুলনা করতে যাবেন না। আমি শুধু মুভিটার এক্সপ্লেইন করছি মাত্র, অর্থাৎ মুভিতে যা হয়েছে সেই গল্পটাই আপনাদেরকে শোনাবো। সুতরাং আমাকে কেউ কোনোভাবে কিছুতে দায়ী করবেন না। আমি নিজেও জানি না এমন একটি মুভি কিভাবে ছাড়পত্র পায়। আজ আপনাদের সাথে যে মুভিটার গল্প তুলে ধরবো সেটা ২০২৪ সালে মুক্তি পাওয়া হলিউড মুভি ইমাকিউলেট। তাহলে চলুন শুরু করা যাক এই অসাধারণ মুভিটির সম্পূর্ণ গল্প। মুভির শুরুতে দেখা যায় একজন সিস্টার প্রার্থনা শেষে চুপি চুপি একটা বৃদ্ধ নানের রুম থেকে একটি চাবি চুরি করে। তারপর সে এই চার্চ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার মেন গেটের তালাটা খুলতে অনেক দেরি হয়ে যাওয়ায় সেখানে ৪ জন নান চলে আসে। শেষ পর্যন্ত সে যখন বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে তারা ওই সিস্টারের পা ধরে ফেলে এবং সেটা ভেঙে দেয়। তারপর দেখা যায় ওই নানরা মিলে তাকে জীবন্ত কবর দিয়ে দিয়েছে। প্রচণ্ড চিৎকার করেও তার কোনো লাভ হয় না, কারণ এখান থেকে পালিয়ে যাওয়ার এই একটাই শাস্তি, সেটা হচ্ছে মৃত্যু। এই ঘটনার পরে আমরা সিসিলিয়া নামের একটি যুবতী মেয়েকে দেখতে পাই, যার আজকে রাতেই সেই কনভেন্টে একজন সিস্টার হিসেবে শপথ নেওয়ার কথা আছে। এজন্য সে টিকিট কাটতে এসেছে। টিকিট পেয়ে সে ইতালির ওই কনভেন্টে পৌঁছে যায়। শহর থেকে বহু দূরে একটি সুন্দর নীরব জায়গায় ইতালির বিখ্যাত এই কনভেন্টটি অবস্থিত। এই জায়গাটা সবসময় চারিদিকে কঠিন নিরাপত্তার চাদরে আবৃত থাকে। ওই কনভেন্টে প্রবেশ করার সাথে সাথে একজন বৃদ্ধ নান তাকে এগিয়ে নিতে আসে। সে তাকে ইতালিয়ান ভাষায় কিছু একটা বলতে থাকে, কিন্তু সমস্যা হচ্ছে সিস্টার সিসিলিয়ার বাড়ি যুক্তরাষ্ট্রে। এ কারণে সে ইতালিয়ান ভাষা জানে না, সে শুধুমাত্র ইংরেজি জানে। তবে এটা নিয়ে খুব বেশি সমস্যা হয় না, কারণ তার পাশে থাকা আরেকজন ইয়াং সিস্টার তাকে ইংরেজিতে সবকিছু অনুবাদ করে দেয় এবং অবশেষে তার জন্য নির্ধারিত রুমে তাকে পৌঁছে দেয়। মেয়েটা সিস্টার সিসিলিয়াকে চার্চের সব নিয়মকানুন বলে দেয়। এখানে জীবন অনেক কষ্টের সে এটাও বলে, এবং চলে যাওয়ার আগে সে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলে। সিস্টার সিসিলিয়াকে সে বলে, তুমি এখনও একজন নান হিসেবে শপথ নাওনি, সুতরাং চাইলে তুমি এখনও এখান থেকে চলে যেতে পারো। হয়তো এটাই তোমার জীবনের সেরা সিদ্ধান্ত হবে। কিন্তু সিসিলিয়া কিছুই বুঝতে পারে না যে সে কেন এইসব কথা বলছে। এ কারণে সে কিছুটা রেগে যায়। যাই হোক, তাকে সবকিছু দেখিয়ে এবং রাত্রের শপথের জন্য প্রস্তুতি নিতে বলে সে সেখান থেকে চলে যায়। সে চলে যেতেই সিসিলিয়া যখন ওয়াশরুমে ছিল ঠিক তখন সেখানে লিলিয়া নামের আরেকজন সিস্টার আসে। সে এখানে স্মোকিং করতে এসেছিল। তারপর তাদের দুইজনের মধ্যে পরিচয় পর্ব হয় এবং দুজনের একে অপরের সাথে খুব দারুণ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়, কারণ তারা দুজনই একই শহর থেকে এসেছে। সিসিলিয়ার এখানে আসার কারণ জিজ্ঞেস করলে সে বলে, আমি আগে যে চার্চে ছিলাম সেটা বন্ধ হয়ে গেছে, আর তারপর এখান থেকে ফাদার টেড আমার সাথে যোগাযোগ করেছিল। এ কারণে আমি আসতে রাজি হয়ে যাই, কারণ আমি মনে প্রাণে একজন খ্রিস্টান এবং চার্চই আমার পরিবার এবং আমার ঠিকানা। এরপর রাতের বেলা সিস্টার সিসিলিয়ার এই কনভেন্টে শপথ অনুষ্ঠান শুরু হয়। সেখানে কনভেন্টের প্রধান কার্ডিনাল তাকে শপথ পাঠ করান এবং বেশ কিছু উপদেশ বাক্য পড়ে শোনান। তবে যেহেতু সে ইতালিয়ান ভাষা জানতো না, তাই ফাদার টেড, অর্থাৎ যার মাধ্যমে সে এখানে এসেছে, সে তাকে সবকিছু বুঝিয়ে দেয়। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরে তারা দুজন ড্রিঙ্ক করতে করতে গল্প করতে শুরু করে। এখানে ফাদার টেড তাকে বলে, তোমার এখন কিছুটা খারাপ লাগলেও পরে সবকিছু ঠিক হয়ে যাবে, কারণ এটা তোমার জন্য একটি নতুন জায়গা। আমারও প্রথম এমন হয়েছিল। আমি তো প্রথমে যাজকও হতে চাইনি। আমি আমার প্রথম ক্যারিয়ার শুরু করেছিলাম একজন বায়োলজিস্ট হিসেবে। তারপর 2 দশক কাজ করার পরে এখানে চলে এসেছি। যাই হোক, এভাবে গল্প করতে করতে ফাদার টেডের সাথে তার ভালো সম্পর্ক হয়। অনুষ্ঠান শেষ হওয়ার পর সবাই নিজের জায়গায় চলে গেলে সিস্টার সিসিলিয়া যখন ঘুমাতে যাবে ঠিক তখন সে একটা কান্নার শব্দ শুনতে পায়। এ কারণে সে কনভেন্টের ভিতরে গিয়ে দেখে একজন মানুষ ফ্লোরে পড়ে আছে এবং সে কাঁদছে। সিসিলিয়া তাকে হেল্প করার জন্য তার সামনে যায়, কিন্তু হঠাৎ করে সেখানে সেই বৃদ্ধ নান চলে আসে। এখানে আসার জন্য সে সিস্টার সিসিলিয়াকে অনেক বকাবকি করে এবং তারপর একটা পবিত্র জিনিসের কাছে নিয়ে যায়। এটা ছিল যিশুকে ক্রুশবিদ্ধ করার পেরেক, যেটা তার পায়ে ঢোকানো হয়েছিল।
ওই নানটি সিস্টার সিসিলিয়াকে এটা দিয়ে নিজেকে কষ্ট দিতে বলেন, কারণ সে একটা পাপ করেছে, এ কারণে তার এখন নিজেকে কষ্ট দেওয়া উচিত। কিন্তু সে এসব কিছু বলছে বা এগুলো কেন দেখাচ্ছে সিসিলিয়া এসব কিছুই বুঝতে পারে না। শাস্তি দেওয়ার কথা শুনে ভয়ে সে হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে নিচে পড়ে যায়। এই ঘটনার 3 দিন পরে সিসিলিয়ার যখন জ্ঞান ফেরে তখন সে কার্ডিনালের কাছে তার পাপের স্বীকারোক্তি করতে যায়। এটা আসলে কনভেন্টের একটি নিয়ম। সেখানে সে তার আগের দিনের করার পাপের কথা স্বীকার করে এবং সৃষ্টিকর্তার কাছে সে ক্ষমা প্রার্থনা করে। যাই হোক, সেখান থেকে ফিরে এসে যখন রাতের বেলা সে ঘুমিয়েছিল তখন হঠাৎ করে একটি দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। আর তারপর সে উঠে চার্চের কাজকর্ম করতে শুরু করে। এভাবে সেখানে খুব ভালোভাবেই তার দিন কাটতে থাকে। একদিন সে যখন ঘুমিয়েছিল তখন অসুস্থ এক বৃদ্ধ নান তার রুমে এসে দাঁড়িয়েছিল। তখন তাকে দেখে সিসিলিয়া ভয় পেয়ে যায় এবং সে যখন ওই বৃদ্ধ নানকে তার রুমে শুইয়ে রাখে তখন সে দেখতে পায় তার 2 পায়ে ক্রুশের চিহ্ন দেওয়া। কিন্তু এটা কেন দেওয়া হয়েছে সিসিলিয়া কিছুই বুঝতে পারে না। পরের কয়েকদিনও তার এভাবেই কেটে যায়। কিন্তু একদিন সিসিলিয়ার প্রধান কার্ডিনালের রুমে ডাক পড়ে। সে গিয়ে দেখতে পায় রুমে ফাদার টেড, কার্ডিনাল ও কনভেন্টের ডাক্তার সেখানে বসে আছে। এরপর প্রধান কার্ডিনাল সিসিলিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার শপথগুলো ঠিকঠাকভাবে পালন করছো? এছাড়াও তিনি জিজ্ঞেস করেন, তুমি এই কনভেন্টে আসার আগে কোনো পুরুষের সাথে থেকেছো কিনা? সিসিলিয়া বলে সে সবগুলো শপথ খুব ভালোভাবে পালন করছে, কারণ ছোট থেকে সে এসবের মধ্য দিয়েই বড় হয়েছে। আর সে আজ পর্যন্ত কোনো মানুষের সাথে থাকেনি এবং কারো সাথে কোনো ধরনের খারাপ কাজেও লিপ্ত হয়নি। সেখানে উপস্থিত থাকা ডাক্তার কার্ডিনালকে বলে সেখানে আসার সাথে সাথে তাকে পরীক্ষা করা হয়েছিল এবং তাকে কেউ কখনো স্পর্শ করেনি। কিন্তু এসব তারা কি বলছে বা এখানে আসলে কি হচ্ছে সিসিলিয়া কিছুই বুঝতে পারে না। এরপর তাকে ডাক্তারের চেম্বারে নিয়ে যাওয়া হয় এবং আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে তাকে পরীক্ষা করে দেখা হয়। কিন্তু অবাক করা বিষয়, দেখা যায় তার পেটের ভিতর একটি শিশুর ভ্রূণ তৈরি হয়েছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে তো আজও বিয়েও করেনি, এমনকি কখনো কোনো পুরুষ তাকে স্পর্শও করেনি। প্রধান কার্ডিনাল ঘোষণা করেন তার পেটে একটি বাচ্চা আছে আর এই বাচ্চাটিকে কোনো প্রকার পাপ ও কোনো প্রকার পুরুষের স্পর্শ ছাড়াই গর্ভধারণ করা হয়েছে। ঈশ্বর সাক্ষী, আমরা এই অলৌকিক ঘটনায় ধন্য হয়েছি, ঠিক যেমনটা হয়েছিল পবিত্র মাতা মেরির সাথে। কিন্তু সিসিলিয়া তো কিছুই বুঝতে পারে না যে তার সাথে আসলে হচ্ছেটা কি। এরপর কনভেন্টের সবার সামনে তাকে মেরির মতো সাজিয়ে সামনে আনা হয় এবং ঘোষণা করা হয় তিনি একজন পবিত্র আত্মার ধারক। তার গর্ভে যে সন্তান আসবে সে ভবিষ্যতে এক আলোকবর্তিকা হিসেবে পৃথিবীকে রক্ষা করবে। এরপর থেকে কনভেন্টের সবাই সিসিলিয়াকে গভীর সম্মানের সাথে শ্রদ্ধা করে, অবশ্য শুধুমাত্র তার সেই বন্ধু লিলিয়া ছাড়া। প্রধান নান এসে ঘোষণা করে, তোমাকে আজকে থেকে কোনো কাজ করতে হবে না, তোমার একমাত্র কাজ হচ্ছে এই বাচ্চাটাকে বড় করে তোলার জন্য পর্যাপ্ত বিশ্রাম নেওয়া। সিসিলিয়ার বন্ধু লিলিয়া এই কথা শুনে তাকে বলে তারা হয়তো যে কোনো সময় তোমাকে মেরি বলে ডাকতে শুরু করবে, তাই তুমি সাবধানে থেকো, এসব তাদের ষড়যন্ত্র হতে পারে। একদিন সিসিলিয়া একা একা যখন গোসল করছিল ঠিক তখন একটি সিস্টার এসে তাকে মেরে ফেলার চেষ্টা করে। সে তাকে পানির সাথে ডুবিয়ে মারার চেষ্টা করছিল, কিন্তু সৌভাগ্যবশত সেখানে অন্য সিস্টাররা চলে আসে এবং তাকে বাঁচিয়ে ফেলে। ইসাবেলা নামের ওই মেয়েটিকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে জোরে জোরে চিৎকার করে বলছিল, তোর জায়গায় আজ আমার থাকার কথা ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে, তাদের আবারও আমার সাথে চেষ্টা করা উচিত। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় হয়তো সিসিলিয়ার জায়গায় আজ ইসাবেলার থাকার কথা ছিল, এই কারণে সে তার উপর ক্রুদ্ধ হয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করছিল। যেহেতু সিসিলিয়া এখন প্রেগনেন্ট তাই এমন বড় একটা দুর্ঘটনার জন্য তাকে আবারও আলট্রাসোনোগ্রাফিতে টেস্ট করানো হয় এবং তার সবকিছু স্বাভাবিক ছিল। টেস্ট করানোর সময় সিসিলিয়া ফাদার ট্রেডের কাছে জিজ্ঞেস করে সে আমাকে ওই কথাগুলো কেন বলছিল, যে তার সাথে এইটা ঘটার কথা ছিল কিন্তু তার জায়গায় আজ আমি হয়ে গেছি। ফাদার ট্রেড তাকে বলে ইসাবেলা নাকি কয়েকদিন ধরেই অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিল, এ কারণে সে এমন আজে বাজে কথা বলেছে, এসবে তার মন না দেওয়া উচিত। যাই হোক, পরদিন সকালবেলা সিসিলিয়া কনভেন্টে হেঁটে বেড়াচ্ছিল, ঠিক সেই সময় ওপর থেকে একটা মেয়ে নিচে পড়ে যায়। সেখানে দৌড়ে গিয়ে সিসিলিয়া দেখতে পায় এটা ইসাবেলা নামের সেই মেয়েটা। তার মুখটা এমন বিকৃত হয়ে গেছে যে তাকে দেখার মতো অবস্থা নেই। সিসিলিয়া বুঝতে পারে সে ইচ্ছাকৃতভাবে এখান থেকে পড়ে যায়নি, বরং তাকে ওপর থেকে ফেলে দেওয়া হয়েছে। তবে সেই মুহূর্তে সিসিলিয়া কিছু না বললেও তার বন্ধু লিলিয়া এই ঘটনার প্রতিবাদ করে এবং সে সব সিস্টারদেরকে উদ্দেশ্য করে সচেতন হতে বলে, কিন্তু খুব দ্রুত তাকে ধরে ফেলা হয় এবং নিয়ে চলে যাওয়া হয়। এইসব ঘটনার পরে সিসিলিয়া বুঝতে পারে কোনো কিছুই এখানে স্বাভাবিক যাচ্ছে না, কোনো একটা সমস্যা এখানে ঠিকই আছে। এই কারণে সে বড় একটা সিদ্ধান্ত নেয়। সে রাতের বেলা এই কনভেন্টের মেইন গেটের চাবিটা চুরি করার জন্য চুপি চুপি এগোতে থাকে, কিন্তু হঠাৎ করে সে দূরে কোনো একটা মেয়ের কান্নার কণ্ঠস্বর শুনতে পায়। কাছে গিয়ে সে বুঝতে পারে লিলিয়াকে কঠিন নির্যাতন করা হচ্ছে। সে একটা দরজার ফাঁকা দিয়ে দেখতে পায় একজন কার্ডিনাল লিলিয়ার জিহ্বাটা কেটে ফেলছে। তবে ঠিক সেই মুহূর্তে তার পেছনে একজন চলে
আসে এটা আসলে সেই বৃদ্ধ মহিলাটি ছিল। মহিলাটি সিসিলিয়ার হাতে একটি ক্রুশ দিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা কনভেন্টের সবাই জোরে সিসিলিয়ার চিৎকার শুনতে পায়। সবাই সেখানে গিয়ে দেখতে পায় তার গর্ভ দিয়ে প্রচণ্ড রক্তপাত হচ্ছে। সবাই মনে করে তার সাথে হয়তো খুব খারাপ কিছু ঘটেছে, এ কারণে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফাদার টেড এবং একজন তাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, কিন্তু তারা চলে গেলে বৃদ্ধ নানটি সিস্টার সিসিলিয়ার রুমে গিয়ে দেখতে পায় তার বেডের নিচে একটা কাটা মুরগি পড়ে আছে। সে বুঝে যায় এই রক্ত তার না, সে সবাইকে বোকা বানিয়েছে। সে সাথে সাথে ফাদার টেডকে ফোন দিয়ে সবকিছু বলে দেয়, কিন্তু ততক্ষণে সিসিলিয়া গাড়ি থেকে নেমে পালিয়ে যেতে শুরু করে। তবে ফাদার টেড এবং ড্রাইভার তাকে ধরে ফেলে এবং আবারও কনভেন্টে ফিরিয়ে আনে। কনভেন্টে ফিরিয়ে আনার পর ফাদার টেড সিসিলিয়াকে একটি চেয়ারে বাঁধে। এরপর ফাদার সিসিলিয়ার সামনে সেই পেরেকটি নিয়ে আসে যেটা সে এর আগে দেখেছিল। ফাদার টেড তাকে বলতে শুরু করে, এটাকে বিগত 2000 বছর ধরে আমরা শুধুমাত্র একটি মরিচা ধরা পেরেক হিসেবে জেনে এসেছি, যেটাকে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধের সময় তার পায়ে ফোটানো হয়েছিল। কিন্তু তারপর আমরা দেখলাম এই পেরেকের গায়ে রক্তের দাগ লেগে আছে। যেহেতু আমি একজন বায়োলজিস্ট ছিলাম, তাই এটাকে নিয়ে গবেষণা শুরু করলাম। গত 20 বছর ধরে আমি এই গবেষণাটা করছি যাতে আমরা যীশু খ্রিস্টের একজন বংশধর পৃথিবীতে নিয়ে আসতে পারি। এই বলে সে তার চেয়ারটা টেনে নিয়ে একটি রুমে নিয়ে যায়, যেখানে অনেকগুলো নষ্ট বাচ্চা ছিল, যেগুলো আগের মেয়েদের দিয়ে ট্রাই করানো হয়েছিল, কিন্তু সেগুলো একটি পরিপুষ্ট বাচ্চা হিসেবে জন্ম নিতে পারেনি। এই ল্যাবরেটরির মধ্যে ফাদার ট্রেডের একজন সহকারী ছিল, আর তার হাতে একটি গরম ক্রুশ ছিল, যেটা দিয়ে সিস্টার সিসিলিয়ার পায়ে চিহ্ন করে দেওয়া হয়। এই একই চিহ্ন সে ওই বৃদ্ধ নানের পায়ে দেখেছিল। সিসিলিয়া বুঝতে পারে এসব আসলেই তাদের পরিকল্পনা। এজন্য যখন কার্ডিনালের কাছে তার স্বীকারোক্তি ছিল, তখন সে তার সবকিছুতেই বিরোধিতা করতে শুরু করে। তারা কিসের জন্য এই সবগুলো তার সাথে করলো সেসব নিয়ে সে প্রশ্ন করতে শুরু করে, কিন্তু কার্ডিনাল তাকে কোনো উত্তর দেয় না। এরপর আবারও সিসিলিয়ার আলট্রাসোনোগ্রাফি করে দেখা হয় তার বাচ্চা ঠিক আছে কিনা। টেস্ট করার পর ডাক্তার বলে, আমি তার জন্য ঔষধ নিয়ে আসতে যাচ্ছি। সে চলে গেলে সেখানে শুধুমাত্র প্রধান নান একা ছিল। এই সময় সিসিলিয়ার হাতে থাকা একটা ক্রুশ নিয়ে সে ওই নানের শরীরে আঘাত করে এবং তাকে খুব বাজেভাবে মেরে ফেলে। এই মুহূর্তে সবাই প্রার্থনায় ব্যস্ত ছিল এবং প্রধান কার্ডিনাল উপরে স্পোকিং করছিল। ধীরে ধীরে সিসিলিয়া প্রধান কার্ডিনালের কাছে গিয়ে তাকে একটি দড়ি দিয়ে পেঁচিয়ে মেরে ফেলার চেষ্টা করে। তাকে মারা হয়ে গেলে সেই মুহূর্তে সেখানে ডাক্তার চলে আসে। সিসিলিয়া তাকেও মারার জন্য তাড়া করে, কিন্তু সে সেখান থেকে পালিয়ে যায়। তখন সিসিলিয়া কনভেন্টে ঢোকে, তবে তার প্রসব বেদনা শুরু হয়ে যায়, কিন্তু সে এসব কষ্ট কিছুই মনে করে না। ল্যাবরেটরিতে গিয়ে সেখানে কিছু ইথানল দেখতে পায়। সে ওইগুলো পুরো রুমে ছড়িয়ে দিতে শুরু করে, কিন্তু যখনই সে আগুন ধরিয়ে দিতে যাবে ঠিক তখনই সেখানে ফাদার টেড চলে আসে। ফাদার টেড তাকে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু তারপরেও সিসিলিয়া সেখানে আগুন ধরিয়ে দিতে পারে। ফাদার টেড ভিতরে আটকা পড়ে যায়। সিসিলিয়া দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তার প্রচণ্ড প্রসব বেদনা উঠে যায়। সিসিলিয়া জানতো এই কনভেন্টের নিচে একটি বহু প্রাচীন গোলকধাতার মতো গুহা আছে, যেখানে বহু প্রাচীনকালে মানুষকে কবর দেওয়া হতো, এবং ওখান থেকেই বাইরে বের হওয়ার একটা রাস্তা আছে। তাই সে ওই গুহার মধ্যে প্রবেশ করে, কিন্তু এটা ছিল বিশাল একটা গোলকধাঁধা, তাই সে এদিক সেদিক ঘুরতে থাকে। সে যখন বাইরে বের হওয়ার রাস্তা খুঁজছিল, তখনই সে দেখতে পায় ফাদার টেড সেখানে চলে এসেছে এবং সে তাকে একটি লাইট হাতে খুঁজে বেড়াচ্ছে। সিসিলিয়া একটি জায়গায় লুকিয়ে থাকে এবং ফাদার টেড সেখান থেকে চলে গেলে সে আবারও বাইরে বের হয়। তারপর অনেক খোঁজাখুঁজির পর সে এখান থেকে বাইরে বের হওয়ার রাস্তা দেখতে পায়। সে যখনই ওই ফাঁকা জায়গাটা দিয়ে বাইরে বের হবে, ঠিক তখন পিছন থেকে ফাদার টেড তাকে ধরে ফেলে। ফাদার টেডের শরীর অর্ধেক পুড়ে গিয়েছিল, তারপরেও সে সিসিলিয়ার সিজার করার জন্য প্রস্তুত হয়। সে তাকে বলে এই শিশুটাকে যেভাবেই হোক পৃথিবীতে আনতে হবে, কারণ সেই পরবর্তীতে মানুষের কল্যাণ নিয়ে আসবে। ফাদার টেড সিসিলিয়ার পেট কাটতে শুরু করে, কিন্তু তখন সিসিলিয়ার হাতে থাকা ক্রুশ দিয়ে সে তাকে আঘাত করে এবং ফাদার টেড সেখানে মারা যায়। সিসিলিয়া বাইরে বের হয়ে আসে এবং তার প্রসব বেদনা আরও গভীর হয়। সে অনেক কষ্ট করে সেখানেই তার বাচ্চাটা জন্ম দেয়। তারপর সে দেখে এটা একটা বিকৃত পশুর মতো শব্দ করছে, এজন্য সে পাশ থেকে একটি বড় পাথর তুলে নিয়ে ওটাকে শেষ করে ফেলে। আর এভাবেই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়।